এই লেডি হিটলার যাওয়ার 4 দিন আগে কেন জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো? এটা কয়েকটা অ্যাসপেক্ট আছে। প্রথম অ্যাসপেক্টটা বলতেছি যে 4 দিন আগে কেন ঘোষণা করলো, সে যখন টের পাইলো যে সে তাকে চলে যেতে হবে, আর কোনো রাস্তা নাই, এই যখন প্রথম অবস্থা চিন্তা করলো, তখন সে বুঝলো যে, মনে করলো যে আমার যে স্বামী আছে ইন্ডিয়াতে, লেডি হিটলার চিন্তা করলো যে ওই স্বামীকে খুশি করার একমাত্র রাস্তা যদি জামাতকে আমি ব্যান করে দিই, যদি জামাতকে ব্যান করি আর ওই খুশিতে যদি আমার স্বামী যদি যদি আমি চলেও যাই, অত দেশের বাংলাদেশের ভিতরে সোলজার মার্চ করা দিতে পারে, এই চিন্তা করে সে প্রথমে জামাতকে সে লাস্ট অফ অল সে এই জন্য সে ব্যান করছে। ব্যান করার পিছনে আরো দুজন কুলঙ্গার ছিল, অন্য কেউ কিন্তু রাজি হয় নাই। দুই কুলঙ্গারের ভিতরে এখন এক কুলঙ্গার আছে, জেলের ভিতরে লেগে গেছে আসানুল হক ইনু, তাকে পিড়িয়ে তার হাড্ডি ভাঙিয়ে বলা যে আমাদের 32,000 নেতা কর্মীরা বুঝছেন সে খুন করেছে। সে ট্যাঙ্কের উপরে 7 নভেম্বরে ট্যাঙ্কের উপরে নাচতে ছিল, তার আরেক টাইটেল হচ্ছে কি জানেন? ড্যান্সার ইনু। এই ড্যান্সার ইনু যে বুঝছেন হাসিনা সে পেটিকোটের ভিতরে ঢুকা সে হাসিনা রস খাইছে বুঝছেন এই 15 বছর 15.5 বছর যাবত। তার সাথে আমি সাকিবুল হাসানের কথা, সে একটা বিশ্বগাদ্দার দুশ্চরিত্রের লোক, সে একটা বুঝছেন, আমি তার চরিত্র সম্বন্ধে আমি বলতে চাইতেছি না। এই লোক আমেরিকাতে আসতো, আমাদের এখানে একটা হোটেল আছে ভালো হোটেল, হোটেলের ভিতরে বসলে যদি কেউ সেলফি উঠাতে যাইতো মাথা নিচে করে রাখতাম, বলতো কি $200 দেন আর করে সেলফি উঠাবো। আর ওই কুলঙ্গারের ওই কোট কোথায়, মজিদ কোট কোথায়, যে কুলঙ্গারগিরি করছিল 7 জানুয়ারি ইলেকশনের ভিতরে, ওই কোট কইতা তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট না, তাদের ডাস্টিয়া ধইরাই না, তারে পিড়ে আড্ডি পাড্ডি ভাঙা তারে জেল দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, লেডি হিটলার তথা শেখ হাসিনা তার বিদায় ঘণ্টা বাজার সময় কেন জামাতকে নিষিদ্ধ করেছিল? 15.5 বছর তো সে সময় পেয়েছিল, তো 15.5 বছর জামাতকে নিষিদ্ধ না করে তার বিদায় ঘণ্টা বাজার মাত্র কয়েকদিন আগেই কেন জামাতকে নিষিদ্ধ করেছিল? দর্শক, এই নিয়ে কসবা টিভিতে একটি আলোচনার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। তিনি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। কেন জামাতকে শেখ হাসিনা মাত্র কয়েকদিন আগে কেন জামাতকে নিষিদ্ধ করলো? 15 বছর তো তারা সময় পেয়েছিল। তো এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আরো তিনি সাকিবুল হাসান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তা আসুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। আজকের প্রেক্ষাপটে সমসাময়িক বিষয়ের মধ্যে কঠিন কথা বলেছেন সাকিব আল হাসানকে নিয়ে প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যার। বলেছেন ফুটবলার আমিনুলের উপরে যদি এত নির্যাতন হতে পারে তাহলে সাকিব আল হাসানের উপরে কেন হতে পারে না? এই প্রশ্ন উনি ছেড়ে দিয়েছেন সাংবাদিকদের উপরে, সাংবাদিকদের কাছে, এবং সাংবাদিকদের জিজ্ঞাসা করেছিলেন তখন আপনারা কোথায় ছিলেন। এবং ওনার মুখ থেকে আজকে প্রশংসা এসেছে জামাত এবং ছাত্র শিবিরকে নিয়ে। জামাত এবং ছাত্র শিবিরের নিবন্ধন বাতিল বা তাদের যে রাজনৈতিক দল হিসাবে দলটিকে ব্যান করেছিলেন 1 আগস্ট, এই মাসের 1 তারিখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, আর সেই শেখ হাসিনার মাত্র 4 দিন পরে জামাত শিবির সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি সহ বিরোধী দলের সবাইকে ঐক্যবদ্ধ করে বিদায়ের ঘন্টা বাজিয়েছিলেন 5 আগস্ট। মাত্র 4 দিনের জন্য জামাতকে বা তাদের রাজনৈতিক দলকে মানে করা, ক্যান্সেল করা, রাজনৈতিক অধিকার হরণ করা শেখ হাসিনা 15.5 বছর সময় পায় নাই, সময় পেয়েছে বিদায়ের 4 দিন আগে। কেন তারা 15.5 বছর এই কাজটি করলেন না, আর কেন বিদায়ের 4 দিন আগে করলেন? আর করার কারণেই কি তার বিদায়টা ফাইনাল হলো কিনা? হাসিনা পালিয়ে যাওয়ার এক মুহূর্তে জামাতকে বন্ধ করে দিয়েছিলেন। আজকে জামাত তাদের ফিরানো আদালতের মাধ্যমে তারা সেটাকে অবৈধ, এবং আসিফ নজরুল স্যারও বলেছেন এই অবৈধ রায়টা জামাতের পক্ষে এসেছে। এটা শেখ হাসিনা রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে জামাতকে দমন পীড়নের জন্য এটা করেছিল, এবং জামাত শিবিরকে ওই বিজ্ঞপ্তির ভিতরে লিখেছিল তারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত, জঙ্গিবাদে জড়িত। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সাথে জামাতকে কোনো খুঁজে পায় নাই, কোনো লিয়াজু পায় নাই, যার জন্য জামাতকে তাদের নিবন্ধন ফেরত দিয়েছেন। আমি জনাব মুক্তিযোদ্ধা মোস্তফা কামালকে এই বিষয় দুইটা নিয়ে, সাকিব আল হাসান এবং জামাত নিয়ে সর্বপ্রথমে কথা বলার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী, আমি যে কথাগুলো বলবো প্লিজ একটু অ্যাটেন্টিভলি শুনেন। আর মাসুক ভাই প্রশ্ন করছে যে এই লেডি হিটলার যাওয়ার 4 দিন আগে কেন জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো? এটার কয়েকটা অ্যাসপেক্ট আছে। প্রথম অ্যাসপেক্টটা বলতেছি যে 4 দিন আগে কেন ঘোষণা করলো, সে যখন টের পাইলো যে সে তাকে চলে যেতে হবে, আর কোনো রাস্তা নাই, এই যখন প্রথম অবস্থা চিন্তা করলো, তখন সে বুঝলো যে, মনে করলো যে আমার যে স্বামী আছে ইন্ডিয়াতে, লেডি হিটলার চিন্তা করলো যে ওই স্বামীকে খুশি করার একমাত্র রাস্তা যদি জামাতকে আমি ব্যান করে দিই, যদি জামাতকে ব্যান করি আর ওই খুশিতে যদি আমার স্বামী যদি যদি আমি চলেও যাই, অত দেশের বাংলাদেশের ভিতরে সোলজার মার্চ করা দিতে পারে, এই চিন্তা করে সে প্রথমে জামাতকে সে লাস্ট অফ অল সে এই জন্য সে ব্যান করছে। আর দ্বিতীয়ত এক্সপেক্ট হইতেছে কি জানেন? দ্বিতীয় এক্সপেক্ট হচ্ছে যে সিআই রিপোর্ট বা সরি বাংলাদেশের যে ইয়া রিপোর্ট আছে, এনএসআই রিপোর্ট আছে, এনএসআই সবসময় রিপোর্ট দিচ্ছে, কিন্তু জামাতকে তারা একটা গুটি বানিয়ে খেলছে। মানে জামাতকে যেখানে লাগছে ওখানে গুটি বানাইছে। মানে কি ওই যে জঙ্গি হামলা হয়েছে জামাত করাইছে, যদি জামাত না থাকতো তাহলে তো এগুলি করাইতে পারতো না। এই গুটি হিসাব করতে 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 লাস্ট পর্যন্ত দেখলো হয়তো সত্যি হলে হইতে পারে যে জামাতই বুঝছেন এই রেভলিউশনের ভিতরে প্রথম মোটিভেটারই বুঝছেন আপনাদের দল, যারা এই উস্কানি দিয়া বুঝছেন এই ইয়াকে আওয়ামী লীগকে ফালানোর চিন্তা করছে বা ফালাই দিতেছে।
তখনই সে ওই অবস্থা চিন্তা করে জামাতকে সে ব্যান করলো। এবং এই ব্যান করার পিছনে আরো দুজন কুলঙ্গার ছিল, অন্য কেউ কিন্তু রাজি হয় নাই। দুই কুলঙ্গারের ভিতরে এখন এক কুলঙ্গার আছে, জালির ভিতরে লেগে গেছে আসানুল হক ইনু, তাকে পিড়িয়ে তার হাড্ডি ভাঙা বলা যে আমাদের 32,000 নেতা কর্মীরা বুঝছেন সে খুন করাইছে। সে ট্যাঙ্কের উপরে 7 নভেম্বরে ট্যাঙ্কের উপরে একটা নাচতে ছিল, তার আরেক টাইটেল হচ্ছে কি জানেন, ড্যান্সার ইনু। এই ড্যান্সার ইনু যে বুঝছেন হাসিনা সে পেটিকোটের ভিতরে ঢুকা সে হাসিনা রস খাইছে বুঝছেন এই 15 বছর 15.5 বছর যাবত। সে বুদ্ধি দিচ্ছে জামাতকে ব্যান করেন। আরেকটা ছিল বুঝছেন আরেক কুলঙ্গার বুঝছেন রাশেদ খান মেনন। আমি যখন নেদারল্যান্ডে ছিলাম তখন সে প্রায় সময় আমাদের বাসায় থাকতো আইসা, তার একজন পার্টির লোক ছিল ওখানের ভিতরে। তো সে ওখানে কিন্তু পেরুর ভিতরে কিন্তু আপনার ওই যে অস্ত্র বিপ্লব করাইতো ইয়ার ভিতরে, ওই প্রোলেটারিয়ান গ্রুপ যারা ছিল কিনা কি বলতেছে ওইটারে আন্ডারগ্রাউন্ড এক্সট্রিম কমিউনিস্ট পার্টি, বাংলাদেশে কি আমি বলতে পারতেছি না, তাদেরকে অস্ত্র বিপ্লব করাইতো পেরুর ভিতরে বুঝছেন। তো অস্ত্র বিপ্লবের বুঝছেন মানে মোটিভেটেড লোক ছিল সেই এই রাশেদ খান মেনন। সে রাশেদ খান মেনন বুদ্ধি দিত কোথায় অস্ত্র ইয়া করবা লিমার ভিতরে পেরুর রাজধানী, কোথায় অস্ত্র শিক্ষা করবা, কি করবা, এগুলি কেমনে ব্যবহার করবা। কারণ তাদের কথা ছিল কি তারা প্রথমে অস্ত্র বিপ্লবের মাধ্যমে তারা সমাজতন্ত্র এরপরে সাম্যবাদিতা কায়েম করবে। তখন আমি তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম ওই দিনে এই রাশেদ খান মেননকে, আচ্ছা স্যার আপনারা বলতেছেন প্রথমে অস্ত্র বিপ্লব সমাজতন্ত্র পরে সাম্যবাদতা, অস্ত্র বিপ্লব করলে হয়তো একজন ক্যাপিটালিস্টকে মেরা ফেলাবেন, কিন্তু তার যে সম্পত্তিগুলি আছে এগুলি কে পাবে, তার ছেলে পাবে না, তার ছেলে পাবে। আমি তাহলে তো আপনাদের এই তন্ত্র ভুল, এটা চেঞ্জ করেন, এটা ভুল। ইয়া তো ওই রাশেদ খান সম্বন্ধে আমরা তখনই চিন্তা করতাম, তখনই জানতাম তার সম্বন্ধে। সে আইসা লাস্ট অফ অল আশানাকে বুদ্ধি দিল কি মানে ইয়া হওয়ার জন্য, মানে খুব প্রিয় ভজন আনার জন্য যে তোমরা ইয়া করো জামাতকে ইয়া করো ব্যান করে দাও। তো হাসিনা তো তখন মানে পাগলের মতো হয়ে গেছে, কারণ তার ইয়াদ শেষ হয়ে যাবে, তার কিনা বলতেছে তার ক্ষমতা চলে যাচ্ছে সে জানে। তো সে কি করলো তখন সে জামাতকে ব্যান করে দিল, এই এই কারণ ছিল। আর আসতেছি আমি সাকিবুল হাসানের কথা, সে একটা বিশ্ব গাদ্দার দুশ্চরিত্রের লোক, সে একটা বুঝছেন, আমি তার চরিত্র সম্বন্ধে আমি বলতে যাইতেছি না। এই লোক আমেরিকাতে আসতো, আমাদের এখানে একটা হোটেল আছে ভালো হোটেল, হোটেলের ভিতরে বসলো যদি কেউ সেলফি উঠাতে যাইতো মাথা নিচে করে রাখতাম, বলতো কি $200 দেন আর করে সেলফি উঠাবো। আর ওই কুলঙ্গারের ওই কোট কোথায়, মজিব কোট কোথায়, যে কুলঙ্গারগিরি করছিল 7 জানুয়ারি ইলেকশনের ভিতরে, ওই কোট কই তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট না, তাদের ডাস্টিয়া ধইরাই না, তারে পিড়ে আড্ডি পাড্ডি ভাঙ্গে তারে জেল দেন। মারার কোনো দরকার নেই, একজনকে পেড়ে হাত ধরে ভেঙে দিবেন যাতে জেলের ভিতরে দাবড়ায় কাতরায়, নাহলে এই লোকগুলি জেলে যাবে, যারা ফার্স্ট ক্লাস ইয়াতে থাকবে বুঝেন, স্টেজে থাকবে এবং তারা সব ফেসিলিটি দিবে, হয়তো বাইরে পারবে না, কিন্তু যখন হাত বাড়িয়ে ভেঙে দিবেন তখন দেখবেন হাতের আর কোনো ইয়ে নেই, হাতে কিছু উড়ে খাইতে পারতেছে না। এবং এটা ইন্টারন্যাশনালি এখন বর্তমানে এটা অ্যাকসেপ্টেড। কেন অ্যাকসেপ্টেড আমি বলি, পৃথিবীর নিয়ম হচ্ছে কি জানেন, উপরে কিছু ফালালিরা নিচে পড়ে। বাংলাদেশের ভিতরে যখন এই সান্ডা লীগ ডান্ডাবিড়ি পরান্না লোককে মৃত্যু অবস্থায় বাড়ির ভিতরে নিয়ে ছুঁড়া ফালাইছে, তখন কেউ বলে না ইন্টারন্যাশনালি, কিছু বলে না, কিছু তখন বলবে না। এই 28 অক্টোবরে যে ক্র্যাকডাউন করলো, 10 ডিসেম্বরে যে ক্র্যাকডাউন করলো, এই জামাতের লোক বলে যে চোখ উঠিয়ে বাদ করেন, তখন কোথায় ছিল ওই মিলিটারি গ্রাউন্ডে লোক, কিছু বলে না। তখন কেন বলে না জানেন, তখন এই সান্ডা লীগ ছিল ভারী অবস্থায়, এখন সান্ডা পড়ে গেছে, এখন আপনারা যেটাই করবেন ওইটাই শুদ্ধ। দেন না মুদ্রার কাছে গেছিল, মুদ্রা গেছিল বাইডেনের কাছে গিয়া কমপ্লেন করছে বাংলাদেশে ইয়ে হইতেছে ইমব্যালেন্সমেন্ট পলিটিক্যাল সিচুয়েশন, বাইডেন পাত্তা দিছে তারে, বাইডেন কিন্তু তাকে পাত্তা দেয় না। এখন ওই আমি গত পরশুদিন আমি শুনলাম আপনার ইয়াতে এনডিটিভির একটা ইয়াতে ডিসকাশনের ভিতরে গৌতম লেহারি, সে কিন্তু একজন ইন্ডিয়ার একজন থিঙ্ক ট্যাঙ্ক, তাকে আনা হয়েছিল বুঝেন ইয়ার ভিতরে এনডিটিভিতে, আন্না জিজ্ঞেস করা হয়েছিল যে সবাই তো বলতেছে বাংলাদেশের ভিতরে নাকি রাস্তার ভিতরে রয়ের রোগ কাজ করছে, তো আপনি এই ব্যাপারে কি বলেন? সে উত্তরে কি বলছে জানেন, বাংলাদেশের ভিতরে যদি রয়ই থাকতো তাহলে রেভলিউশন কি করে হইলো, অর্থাৎ কমপ্লিটলি অস্বীকার করে গেছে, পুরোপুরি অস্বীকার করে গেছে, বাংলাদেশে কোনো রয়ের লোক ছিল না, বুঝতেছেন। আর আরেকজন আছে আপনার এই যে ইয়া হইতেছে আপনার আরেকটা হইতেছে আরেক কুলঙ্গার বুঝছেন, মানে ইন্টারন্যাশনাল বুঝছেন আপনার ইয়া লেখে সে কলামিস্ট, তার নাম হচ্ছে আপনার জিলানি, ব্রহ্ম জিলানি। সে কি বলতেছে জানেননি, এই কুটা করাইছে, এটাকে কু বলে সে কিন্তু এটা গণরোষ বা গণ আন্দোলন বলে, এটা করাইছে 3 জনে, আমেরিকা ছিল পেট্রনে, আর জামাত ছিল সামনে, আর পিছে ছিল মিলিটারি, এবং সে এটাকে এখন মিলিটারি ইন্টারভেনশন দিয়ে বুঝেন পৃথিবীর কাছে চলাবার চেষ্টা করতেছে। এই কুলঙ্গারের বাচ্চা নাম হচ্ছে ব্রহ্ম জিলানি, আপনারা নাম খেয়াল রাখবেন, সে কিন্তু আপনার খুব ভালো ইয়া লেখে, আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স এর উপরে, জিও পলিটিক্স এর উপরে আর্টিকেল দেয়। তো এগুলি হচ্ছে বুঝেন এসব ষড়যন্ত্র চলতেছে। আর আমি আরো 2-4টা কথা বলতে চাই, আমাদের দেশের যারা সুশীল সমাজ আছে এবং রাজনৈতিক নেতা আছেন, এদের তো লজ্জা লাগা উচিত, এদের লজ্জা লাগা উচিত যে এদের বুঝে ঘরের ভিতরে বোরকা পরে বসে থাকা উচিত ছিল। এখন তারা বলে কবে রুটম্যাপ, ওই বেটা তুই রুটম্যাপ দিয়ে কি করবি, তোর মারি তুই কইলি না রুটম্যাপ আনার কথা, যখন 7 জানুয়ারিতে ইলেকশন করছে তো কিছুই করতে পারি না, এমন রুটম্যাপ কি চুরি করার লেগে না ভিতরে ঢুকা, তোদেরও সম্বন্ধে কি চরিত্র ওটা সবাই জানে, জাতি মুখ লুকাইলে কোনো লাভ নাই, তোদের কারণে আজকে দেশে 15 বছর 15.5 বছর বেটা আজকে লোকজন সাফার করছে, তোদের চরিত্র আমরা জানি, খবরদার কোনো কথা বলতে পারবি না কবে ইলেকশন দিবে, কারণ তোরাই রেভলিউশন করাস নাই, এই রেভলিউশন করেছে ছাত্র জনতা ইউনূস স্যার বলছে, যখন দরকার মনে করছে আমাকে আনছে, যখন দরকার মনে করবে তারা আমাদেরকে নামাবে। তোমাদের কোনো ফাংশন এখানে নাই, তোমাদের ফাংশন একটা থাকতে পারে, তোমাদের পার্টির ভিতরে এখন কারা হইছে ওই ইয়ে আছে কিনা দাদা বাবু আছে, দাদা বাবুদেরকে খুঁজে বের করো লটকাও, আর তোমাদের ভিতরে কারা গাদ্দার আছে ওই গাদ্দার গুলিকে বাইর করে লটকাও, নাহলে কিন্তু পার্টি রাখতে পারবো না। ওই দিন বইলা যাও মাছের বাজার থেকে চাঁদা আদায় করার, ওই দিন বইলা যাও খাম্বার চাঁদা আদায় করা, এখন কিন্তু আর ওই দিন নাই। দেখছো কেমনে পাহাড়কে উড়ে ফেলাইছে, তোমাদের কেমনে তুড়ি মেরা লাগবো, বুঝছো? তোমরা যেই পার্টি করো, আমি কেউ নাম বলতেছি না, তোমরা কারা নিজেদের দিয়ে নিজে বিচার করো।
ভুলা যা ওই দিনের কথা, যে হরে বাবা এত লক্ষ এত কোটি বানাইছি। কোটি বানানোর কোনো ওয়ে নাই। আর যারা বসছে এখন মনে করেন এখন প্রধান উপদেষ্টার যে ইয়ে হয়েছে, আমি তাকে স্যালুট জানাই। তাদের জ্ঞান তাদের গরিমা অনেক অনেক হাই লেভেলের। আরেকটা কথা আমি বলতেছে কি, গোল করে শোনেন আমার দেশবাসী, একটা বিল্ডিং এর নিচে যদি 100 পিলার থাকে এবং 100 পিলারের 100টা পিলারই যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ওই 100টা পিলারকে যদি আপনি এক সাথে নামাই ফেলান, তাহলে ওই ছাদটা ধসা পড়বে নিচে, দেশের অবকাঠামো ধ্বংস হয়ে যাবে। এখন কি করতেছে, দুইটা একটা করে করে বাইর করা ঠিক করতেছে, এবং এটাই সঠিক কাজ। এখন অনেকে দুঃখ মনে কষ্ট মনে, হারিয়ে সবাইকে কেন ধরা হচ্ছে না, কত দুঃখ এদের মনে, হারিয়ে ডাকে না এদেরকে, বুঝছেন, এরা তো ইউটিউব করছে, এদেরকে কেউ ডাকে না ক্ষমতার ভিতরে, কেউ উপদেষ্টা বানায় না, কত কষ্টটা মনের ভিতরে ভাই। তো আমি বলতেছি জাতির কাছে, কোন লোকটা কত টাকা চুরি করছে, কোন লোকটা কি ধরনের অফেন্স করছে, এটা আমাদের ছাত্র জনতার কাছে নোট আছে। আস্তে আস্তে করে পিলার সাফ করতেছে। 100 পিলার সাফ করতে অনেক সময়ের দরকার, আর যদি এটা একভাবে সাফ করতে হয়, দেশের অবকাঠামো ভাঙ্গা পড়বে, তখন আর কিছুই থাকবে না। আপনারা ভুলে যাবেন না আমাদের বাংলাদেশের নেতারা, যে এইবার যদি এই 5ই অগস্টে এই ডেমনস্ট্রেশন সাকসেস না হইতো, তাহলে এই দেশ হইতো কি জানেন, ফেরাউন যেমন ওই বাচ্চা মারছে কয়েকশো বছর যাবত, ওই বাচ্চাগুলিরে মার পেটের থেকে পড়ার পরেই মাইরা ফেলাইতো। ওখানে অন্য কোনো কথা বলার মতো কেউ শক্তি থাকতো না। ওখানে থাকতো রাম বাম আর হরে কৃষ্ণ হরে রাম, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা কিছু থাকতো না। আল্লাহর একমত দেখছেন কি, আল্লাহ তাআলা বলছে কি 313 জন দিয়ে সাকসেস করছে। 313 জনের একটা সিম্বলিক ওয়ার্ড, 313 জন বলে কিছু না, এটা সিম্বলিক ওয়ার্ড, বুঝছেন। এই সিম্বলিক ওয়ার্ড দিয়ে ওই সৈয়দনা দাউদ, বুঝছেন, আপনার গোলায়েতের বিরুদ্ধে যুদ্ধ ছিল, যে গোলায়েত, বুঝছেন, আপনার 27.5 মিনিট টঙ্কে আলগিতে উড়াইতে পারতো, ওই গোলায়েতের বিরুদ্ধে যুদ্ধ ছিল সৈয়দনা দাউদ। বাচ্চা বয়সে ওই 313 জন ছিল, অর্থাৎ কয়েকজন লোক হকপন্থী ছিল। এই 313 জন দিয়ে বদরের যুদ্ধে দিচ্ছিল, অর্থাৎ কয়েকজন লোক ছিল হকপন্থী, আর 1000 ছিল আবু জাহেলের গ্রুপ। জিততে পারছে, পারে নাই। এইবারও দেখেন ওই 313 জন দিয়ে আল্লাহ তাআলা সাকসেস করে দিয়েছে। কি গেল, ঠান্ডা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী লাগতে পারছে, ওই 313 জন ছিল। ওই 313 জন হচ্ছে আল্লাহর ফোর্স। আর যখন ওই আল্লাহর ফোর্স আসবে দুনিয়ার ভিতরে আর ওই সাহায্য করবে, তখন কোন শক্তি কিছু করতে পারবে না। এটার প্রমাণ বাংলাদেশে হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এই 313 জন নিয়েই হেলি পুরো পৃথিবীর ভিতরে জয়লাভ করবে। দজ্জাল বাহিনী তাকে পুরো কেটে ফেলাইবে, কিছুই করতে পারবে না। ওই 313 জন নিয়ে এসে জয়লাভ করবে। সো ওই 313 জন হচ্ছে আল্লাহর বাহিনী। আল্লাহ বারবার কোরআনের ভিতরে বলছে, বুঝছেন, দি ফোর্স অফ আল্লাহ উইল উইন, দি ফোর্স অফ শয়তান ক্যান নট উইন। আবার বলছে, অফ কোর্স দি ফোর্স অফ আল্লাহ উইল উইন। এরা হচ্ছে আল্লাহর ফোর্স, ওই 313 জনের বাহিনী। এটা সময় ছিল, সময় থাকবে, পৃথিবীর কিয়ামত পর্যন্ত ওটা চলতে থাকবে। এটাকে কেউ বিনষ্ট করতে পারবে না। ওটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের এই রেভলিউশন। এই রেভলিউশন জিতবে কেউ কল্পনা করতে পারে নাই। একটা পাথরের পাহাড় ছিল, ওটাকে উড়িয়ে ফেলাইছে। কি করতে পারছে দেখছেন পুলিশ কি বলে, একজনকে গুলি করলে একজনই মরে, কেউ তো আর যায় না। রাইট, এটা হচ্ছে ওই লোক ভাই। আমি জাতির কাছে খুব অনুরোধ করে বলতেছি, আমার এই বক্তব্যটা আপনারা ভালো মতো শুনেন। আপনারা তো চিন্তা করতেছেন ওই উমুকরে ধরে না কেন, সেটা এত কোটি, সবাই ধরা পড়বে ভাই, কেউ বাঁচতে পারবে না, সবাই নোট করা আছে। আপনারা একটু অপেক্ষা করেন। আর এই সরকার কবে যাবে, এই কথা যদি কেউ বলে, তার মুখে জোতার বাড়ি মারেন। রুড হয় মানে, তুই রুড বন্ধ কি করবি? তুই কি ডেমনস্ট্রেশন করে আনছ? তুই গভর্নমেন্টে বসাইছ? তুই তো আনস নাই সরকারে, তুই রূপ কি করবি? তুই হাসিনারে করলি না, লেডি হিটলারে, যে তুমি ইয়ে করবা কবে, ক্ষমতা ছাড়বা কবে? কেন আমর খসরু বলে নাই জেল থেকে বাইরিয়া জনগণ সিদ্ধান্ত নিবে এরা কি 5 বছর থাকবে কি থাকবে না? তারা আবার এখন ইলেকশন চায়। লজ্জা লাগে না এগুলির? শরম লাগে না? এখন ইউনূস স্যারকে যে কথা বলতেছে, আমার পক্ষ থেকে এই গভর্নমেন্টের উপরে কোনো চুল পরিমাণ কোনো কমপ্লেন নাই। কারণ আমার যতটুকু শিক্ষাগত যোগ্যতা, আমি ওটা দিয়ে কোনো কিছু ভেরিফাই করি। কিন্তু ইউনূস স্যারের যে যোগ্যতা, ওনারটা দিয়ে ওনার ভেরিফাই করতেছে। ওই পর্যন্ত তো আমার চিন্তা যে পৌঁছেও নাই। এই কারণে হয়তো আমি অনেক রকমের জিনিস চিন্তা করতেছি, যেটা ঠিক করে নাই, ওটা ঠিক করে নাই। নো, মাত্র 20 দিন হয়েছে এই গভর্নমেন্টের ভ্যালিডিটি। এই 20 দিনের ভিতরে 4টা কু হয়েছে। 4টা কু প্রথমে হইলো কোথায়, মিলিটারি ইন্টারভেনশন হইলো, ওটাকে ইন্টারাপ্ট করছে। দ্বিতীয়ত হইলো কোথায়, সেই ইয়ার ভিতরে টঙ্গিপাড়ার ভিতরে বিদ্রোহ, ওটাকে ইন্টারভেনশন করছে। তৃতীয় হইলো কি, জজদের কু, ওটাকে ইন্টারভেনশন করছে। চতুর্থ হইলো কি, আনসারদের কু, ওটাকে ইন্টারভেনশন করছে। আর কি করবে এই গভর্নমেন্ট? বাদ দিবেন কেন, রিকশাওয়ালারাও তো করছে। রিকশা ওটা একটা টাইম দিছে, ওটা এখন পর্যন্ত ইন্টারভেনশনের কথা নেই। কিন্তু এই 4টা তো জ্বলন্ত ইন্টারভেনশন করছে। এখন মানুষ বলতেছে আওয়ামী লীগের রিকশা লিখে আসছে, এখন ভিক্ষুক লিখে আসবে। হ্যাঁ, ওটা পাঠাবে, কিন্তু কিছু লাভ হবে না। এই গভর্নমেন্টের ফেলিউর কোথায় দেখতেছেন আপনারা? আমি তো কোনো ফেলিউর দেখতেছি না। কারণ আপনারা হয়তো দেখতেছেন কি, তরি গড়িতে কেতো ভাই, তরি গড়ির কোনো কাজ ঠিক না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই ভাই, আমি ইরানের উদাহরণ খুব বেশি দেই। ইরানের ভিতরে যখন মুজাহিদিন কালকার ইসলামিক প্রজাতন্ত্র যখন ইসলামিক শরীয়তের ভিতরে ঢুকাইলো, রাজা শাহ পেহলভির বিরুদ্ধে রেভলিউশন কইরা, তখন আপনার ইসলামিক প্রজাতন্ত্রের একজন ছিল কে জানেন? আপনার শাহজাদা বনি সদর। এই শাহজাদা বনি সদর যে গাদ্দার ছিল, এটা ইরানের খোমেনি জানতো। তার ফাঁসি কবে কার্যকরী করছে জানেন? 1 বছর পরে। 1 বছর আগে কিন্তু তার ফাঁসি কার্যকরী দিতে পারতো। অনেক সময় ভাই অনেক কিছু করা যায় না। একটা ছোট্ট উদাহরণ দিই আরো কোরআন হাদিস থেকে। ও ইয়াতে আপনার কিনা কয়, তাবুকের যুদ্ধে
30 জন এরকম বড় বড় মুনাফিক ছিল, বুঝলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি করছিলেন জানেন? ষড়যন্ত্র করছিলেন যে রাসূল পাহাড়ের উপরে উঠবে, ধাক্কা দিয়ে ফালায় ওনাকে মাইরা ফেলাবে, শহীদ করে ফেলাবে। কেউ না জানলে আল্লাহ তো তার আরশে বসে জানছিলেন কথাগুলি, ওনার সাথে সাথে ওহী নাজিল করে দিলেন রাসূলের উপরে ওই 30 জনের নাম বললেন, এবং বললেন কি এদের নাম বলা যাবে না। রাসূল কিন্তু এদের নাম বলে নাই, তো যখন নাম বলছে তখন কিন্তু সবাই জানছে এবং তখনই বলার দরকার ছিল। তো ভাই আমার অনুরোধ, এরা 20 দিনে যা করছে অনেক ভালো কিছু করছে, এদের অনেক কিছু হয়তো আমাদের চোখে পড়তেছে না, এদের অনেক পলিসি তো আমরা বুঝতে পারতেছি না, জানতে পারতেছি না। আপনারা ভাই সময় দেন প্লিজ, আমার অনুরোধ, সময় দেন। আর আপনার পক্ষ থেকে যদি আপনি মনে করেন যে কোনো কিছু ভুল হচ্ছে, ওটাকে উঠেই ধরেন, এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্র সৌন্দর্য। আপনি যদি মনে করেন যে না এটা ভুল হচ্ছে, তাহলে উঠেই ধরেন। আমি মনে করতেছি না কোনো কিছু ভুল হচ্ছে, কারণ আমার তো বয়সও কমই নাই, আর আমি অনেক কিছু দেখছি। আমি 71-এর মুক্তিযুদ্ধ করছি, 75-এ বুঝছেন জাসদ কথা আমার এক ভাই বলছে কি এখন, জাসদের ইয়া ছিল কি আওয়ামী লীগের ভিতরে লোক ঢোকানো। ন আমরা যখন জাসদ করছি আমাদের ভিতরে এমন ধরনের কোনো কথা বলা হয় নাই। রব ভাই আর ওই ইয়া ভাই জলিল ভাইয়ের একটা কথা ছিল কি জানেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাও, এটা ছিল আমাদের মেইন ম্যানিফেস্টো, এবং এটার উপরে বেসিস করে আমরা যুদ্ধ করছি, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাইছি। পরবর্তীতে কি হয়েছে পরেরটা পরে, কিন্তু এটা ছিল মেইন জিনিস। ওটাও ঠিক না যে একজন যে ইয়ার ভিতর থেকে আইসা কিনা কয় জাসদ থেকে আইসা বা আওয়ামী লীগ থেকে বিএনপিতে বা ইয়ার ভিতরে ঢুকা জামাতের ভিতরে ঢুকা সে উল্টা কাজ করবে, ওটাও না ভাই। উল্টা কাজও তো সোজা না, কারণ ওখানে স্পাই আছে, বুঝছেন, এটা বিএনপির স্পাই না, এটা জামাতের স্পাই, বুঝছেন। এরা কোরআন পড়ে, এরা কথা বলে জানতে পারে, বুঝছেন, আপনি কোন পানির মাছ। একজন ইউটিউবার কদিন আগে বললো, খুব বিশিষ্ট ইউটিউবার, আমি নাম বলতেছি না, হারে হারামি, আমার কাছে খুব শ্রদ্ধনীয় লোক ছিল সে, কিন্তু ওদিন একটা জিনিস আমার কাছে ধরা পড়ে গেল, যে সান্ডা গ্রুপের যে একজন মেইন লেসপেন্সার, ওটা আমার কাছে ওদিন প্রমাণ হয়ে গেল। এখন জিজ্ঞেস করলো আপনি কেমনে প্রমাণ হইলো? আমি একটা প্রশ্ন প্রক্ষেপণ করছিলাম ইয়ার কাছে, কেনা কয় ইউটিউবের আরে আমার কসবা টিভির ভিতরে কি বলছিলাম, যে আওয়ামী লীগকে যেন ইয়ে করে দেওয়া হোক, ব্যান করে দেওয়া, অফকোর্স ব্যান করে দেওয়া উচিত, কারণ যারা গণহত্যা করছে, যারা এই দুষ্কৃতিকারী দেশের টাকা লুট করে, তাদের আবার কিসের রাজনীতি? হ্যাঁ, কেউ যদি রাজনীতি করতে ব্যান করো, অন্য নামে এসে তারা প্রাদুর্ভাব হোক, অন্য নামে তারা রেজিস্ট্রেশন করো, কিন্তু এই লোকদের কোনো ইয়া নাই ইয়া করে। তো সে বলছিল কি জানেননি, না 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 আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, আওয়ামী লীগকে যদি ব্যান করে তারা আরো শক্তিশালী হয়ে উঠবে। কিভাবে? জামাতকে ব্যান করছে, দেখছেন কেমন শক্তিশালী হয়ে উঠছে। আরে তুই জামাতের লোকের তুলনা করস এই দর্শকদের রে, এই চোরদের রে, এই লুটেদের রে, এই অ্যাসাসিনেটদের রে, তুই জামাতের লোক তুলনা করস? তোর কি চিন্তা ভাবনা, কি 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 তুই ইউটিউবার? বারে বাহ, আমি তো তার কোনো এখন ইয়া যদি আসে না, আমি সাথে সাথে শাটডাউন করে দিব। সে কি লোক আমার কাছে ধরা পড়ে গেছে। এই লোক তো অবস্থা, বুঝতেছেন ভাই? দাউদ ভাই একটা কথা বলতে, আমি দাউদ ভাইকে সেলুট করি। আপনি কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা সবাই বুঝতে পারতেছি। ওকে, আমি নাম বলবো না ভাই, নাম বলবো না, সবাই এখন বুঝতেছে আপনি যাকে নিয়ে বলছেন, ঠিক আছে বলা। ও প্রসিদ্ধ লোক ভাই, ইউটিউবের ভিতরে বাবা মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে, এবং এত মিষ্টি কথা বলে কল্পনা করতে পারবে। আর কি হয় জানেন, যখন আওয়ামী লীগের সময় ভালো হয় না, সে কাছে দিয়েও আসে না, যখন খারাপ হয় তখনই উনি বুঝেন পানি থেকে ডুব দিয়ে উপরে উঠে। দেখেন আপনারা করলেন। আচ্ছা শোনেন, দাউদ ভাই যেটা কথা বলছে, আমি সিলেক্ট করি দাউদ ভাই আপনাকে, কত সুন্দর কথা বলছে, আমি ডিসকাস করতেছি কথাটাকে। আপনি বলছেন যে এখন যদি ইলেকশন হয়, তাহলে বিএনপি কি কোনো লোকই যাতে আওয়ামী লীগ আবার দেখবেন 80% ইয়া নিয়ে ভোট নিয়ে আসবে। কেমনে আসবে? কোনো কাজটুকুই হবে না, কিছুই হবে না। সঠিক ইলেকশনে তারা 80% সিট নিয়ে আসবে। কিভাবে আসবে বলেন? মিলিয়ন মিলিয়ন টাকা এদের কাছে আছে। আমাদের গরিব দেশের লোক আওয়ামী লীগ কি বুঝে না, বিএনপি কি বুঝে না, জাসদ কি বুঝে না, করবে কি জানেন? 5,000 টাকা দিবে, দিয়ে বলবে ভাই ভোটটা তুমি নৌকাতে দিয়ে নৌকা তোমার এই দিব ওই দিব এই দিব, সে কিন্তু ওখানে দিয়ে আসবে। সচেতন লোক না আমাদের দেশের লোকজন, দেখা যাবে সবকিছুই ঠিক, আওয়ামী লীগ পাশ করে বসে রয়েছে, আবার ওই জায়গাতে আসবে ওই সাইক্লিক। আমরা তো ম্যাথমেটিক্সের ছাত্র, সাইক্লিক অর্ডারের ভিতরে যদি 4টা অ্যালফাবেট থাকে এ বি সি ডি, তাহলে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস ডি, এটা ঘুরে এমনি করে চলতে থাকে, ওটা আবার ঘুরে এ প্লাস বির ভিতরে চলে আসবে। সাংঘাতিক কথা বলছেন আপনি। কিসের ইলেকশন বেড়া ভাই? কি ইলেকশন চাস? চুপ করে বয়ে থাক, চুপ করে বয়ে ওই যে ওই হরের আমার গ্রুপ বাইর করে আছে তোর গ্রুপের ভিতরে, ওটা ধরে পিটা, আর নাইলে চুপ করে বয়ে থাক, ঘরে বোরকা পড়া, কোনো কথা কবি না। যখন সময় হয় ছাত্র জনতা বলবো যখন ইলেকশনের সময়, আয় তোরা এবার ভোটের ভিতরে আয়, কোনো কথা বলবো। তোদের কাছে কি রোডম্যাপ দিব? তোরা কেডায়? তোরা কে? তোদের কাছে রোডম্যাপ দিব? তোরা কি রেভলিউশন করে আনছো? কি করস্তা রেভলিউশন 28 অক্টোবরে 10 মিনিটের ভিতরে 20 লাখ লোক বাগদত বাড়া, 2টা সাউন্ড গ্রেনেডের কথা হই না? আর এই যে ছেলেরা, গত পরশুদিন আমি একটা ভিডিও শুনে আমি কামছি, আমার চোখে পানি পড়ছে। এক ফ্যামিলিতে মা বিধবা, 4টা ছোট বাচ্চা, ছেলে বাচ্চারা কে মারা গেছে, 2টা বাচ্চাকে এতিমখানায় দিছে। ওই মহিলা বিয়ের কাজ করে, বুয়ার কাজ করে বাড়িতে। ছেলেটা বড় ছেলেটা একটু বড় হইয়া টিউশনি করে সংসার চলতো, আরেকটা ভাইকে নিয়ে ওই ছেলেটা যুদ্ধতে যায় শহীদ হইছে। আর কথা চিন্তা করবে না? তুই ক্ষমতা চিন্তা করস? হারামি, তুই কি করছ? তুই জানিস না তুই কি করছ? তোর রেকর্ড কি ভালো নেই? তোর চোরের রেকর্ড নাই, তোর চুরির রেকর্ড নাই, তোর এফবিআই রেকর্ড নাই? এফবিআই কি দিছিল নাকি? এফবিআই মিথ্যা দিছিল? এটা কথা বলবি না, চুপ করে বসে থাক ঘরের ভিতরে। কোনো ইলেকশন হবে না। ইলেকশন হবে যখন জনতা চাবে, যখন ছাত্র চাবে, তখন হবে ইলেকশন। আর তারা যেটা করতেছে সেটা ঠিক করতেছে। একটা লোক বাঁচা যেতে পারবে না। যে ষড়যন্ত্র করো, 4টা ষড়যন্ত্র করছে 20 দিনের ভিতরে, একটা ষড়যন্ত্রতে তারা বাঁচতে পারে না। প্রত্যেকটা ষড়যন্ত্রে ধরা পড়ছে, কিছুই বাঁচতে ইয়ে করতে পারবে না, কারণ ছাত্র জনতা আছে 99% লোক। তুই কেডাই এবার 1% লোক। তুই কি চাস? ক্ষমতায় বইতি, আবার চুরি করতি, আবার খাম্বার ব্যবসা করতি, আবার সরকার লিয়ে করতি? এটা আমরা দেখতে আসছি 71 থেকে। আমাদের এই দেশের উপরে 100% প্রভাব আছে। আমরা এই দেশের ভিতরে আর কোন দুষ্কৃতিকারী দেখতে চাই না। ওটা শেষ,
ওটা আশা 53 বছর আগে যখন মুক্তিযুদ্ধ করেছি তখন এটা আশা করে আসছিলাম, এতদিন পরে এটা সাকসেস হয়েছে। এসব ধরনের লোক আমরা আর দেখতে চাই না। আর দ্বিতীয় আরেকজনের কথা বলতেছি আমি, জাতীয় পার্টির জিএম কাদের, তারে যেখানে পাবেন তারে লটকাবেন, লটকাইয়া তারে পিটাইবেন আর জিজ্ঞেস করবেন তোরে ইন্ডিয়া কি শিখাই দিছিল, ওটা শুনতে চাই। জনগণের ফেভারে বক্তব্য দেয়, বুঝছেন কত বড় সাহস তার, জনগণের ফেভারে বক্তব্য দেয়, ইন্ডিয়ার ডিসপ্লেবারে কথা কয়, তারে ধরেন কই আছে। আর রোশনের সাথে জীবন্ত কবর দেন, জীবন্ত কবর দেন। লক্ষে লক্ষে লোক মারাইছে এই মহিলা তার ষড়যন্ত্রতে। আর কাদের লটকান আর পিটান, তোরা ইন্ডিয়া কি শিখাই দিছিল এটা আমরা জানতে চাই, জাতি জানতে চাই। কেউ মারা ফেলবেন, কোনো দোষ হবে না। আর অনেকের দুঃখ কি জানেননি, ওই কালু মানিকরে নিয়ে, হারে তাকে এমন মারা হয়েছে, আরে তার হাত কেন কাটা হইলো না? যে ডিক্লারেশন দেয় যে সাইদিজ ফাঁসির রায় আমি দিছি, সে বাচ্চা আছে কেমন এখন পর্যন্ত। আমেরিকা কোনো দেশ কিছু বলবে না। অনেক সাংবাদিক দুঃখ করে কি জানেননি কেন তাকে মারা হয়েছে? তো আমি তাদেরকে বলবো, এই সান্ডা গ্রুপের লোক অনেক সান্ডা উইদুরের গাতায় ঢুকে রয়েছে, তারা মহিলা পাচ্ছে না, তোর মা বোনদের সাজাইয়া ওদের কাছে দিয়ে আর তৃপ্তির ডেকুর ফালা যে ভালো কাজ করছি। বুঝছো কলঙ্গারের বাচ্চারা, কারে কি কস? 53 বছর দেখে আসছে এই দেশ স্বাধীন, অনেক কষ্টে করছে এটা। আর এইবারের যে স্বাধীনতা আসছে, রক্ত বইতেছে, এখনো রক্তর হাত যায় নাই। মিষ্টি কথা কস মানিককে কেন মারা হয়েছে? বিদেশ থেকে কোনো প্রশ্ন করবে না। কারণ পৃথিবীর জিনিস কি জানেন, নিচের দিকে যায়, উপরে পাথর মারবে নিচে পড়বে। এখন যে এই রেভলিউশনারি গভর্নমেন্ট আছে, এটা নিচের দিকের গভর্নমেন্ট, কথা বুঝছেন? পয়সা রয়েছে, তারা কেউ কিছু বলবে না। যখন ডান্ডা বেরি পড়াই শাহজাহানপুরের বাড়িতে যখন জামাতের লোক ফলাই দিয়েছিল, বিএনপির লোক ফলাই দিয়েছিল, তখন কি এমনেস্টি ইন্টারন্যাশনাল জানতো না? হিউম্যান রাইট জানতো না? কেনেডি হিউম্যান রাইট জানতো না? সব জানতো। কোন উত্তর আসছে? কোন উত্তর আসে নাই। যখন বলতে যে গুম তো হয় নাই, মানুষ প্রেম করে ভাইগা গেছে, বঙ্গোপসাগরে ডুবা মরছে, ঋণের দায়ে পলাইছে, কোন উত্তর কি আসছিল? কোন উত্তর তো আসে নাই। যখন বলছিল যে বাংলাদেশ 3টা দেশের হিউম্যান রাইটস ভায়োলেশনের একটা দেশ, তখন কি হিউম্যান রাইটস কোন উত্তর আসছিল? কোন উত্তর আসে নাই। কেন উত্তর আসে নাই জানেন? তখন আওয়ামী লীগ নিচুগামী ছিল, চেয়ারে বৈশা ছিল। এখন আমরা চেয়ারে বৈশা রয়েছি, কোন উত্তর আসবে না। হাত কাটা দেন, হাত কাটা দেন। লেডি হিটলার বলছিল না, আগুন দিয়া জ্বলায় দাও, আগুনে ফালায় দাও, হাত ভাঙ্গা দাও। আমি তো আর মিনিস্টার না, আমি কিছুই না। ও যদি কথা বলতে পারে তো আমি কেন বলবো না কথা? হাত ভাঙ্গা দেন এদেরকে, যাতে দ্বিতীয়বার পর্যন্ত কোনো হারামের টাকা না করতে পারে, সাইন না করতে পারে হারামের উপরে। ধরেন ধরে হাত কাটা ফেলাম। আর এক কাদিরার তো কথা ছিল কি জানেন, 2 লক্ষ মাইরা লাগবে, কই 20টা তো মারে নাই। আমার জাতি অনেক ভদ্র, তারা অনেক ইন্টেলিজেন্ট, আমাদের ছেলেরা, সোনার ছেলেরা আমার অনেক ইন্টেলিজেন্ট, ওই কেউ তো মারে নাই। মানিকের উপরে একটু হাত উঠছে, আর গায়ে লেগে গেছে, কেতে জায়গা ভাগ্যা 70 লক্ষ টাকা লিয়া। ওয়াই সে বর্ডার ক্রস করে কেন? সেনা বলে জাস্টিস একজন, এটাই তো একটা অন্যায়কর ব্যাপার। তো তাকে যে মাইরা হয় না, এটা তো ভাগ্যতার। আর মাইরা বলতে মাইরা তো ভালোই না, ভালোই তো নইলে এখন ভুগতেছে নাকি ইন্টেনসিভ কেয়ার ইউনিটি আছে। দেখ বেড়া, আল্লাহর পাকড়াও কারে কয়। আর ওই খায়রুল লোক কোথায়, যে তত্ত্বাবধায়ক সরকারকে উড়াইছিল? ওই লোক কোথায়, যে খালেদা জিয়াকে বুঝছেন 10 বছরের জেল, 5 বছরের জেল, 10 বছর দিছিল? ওই লোক কোথায়? লাঠিয়াল, সুপ্রিম কোর্টের লাঠিয়াল, বুঝছেন, লেডি হিটলারের বলছিল কি বুঝছেন, রাস্তায় আন্দোলন করে কিনা আদালতের রায়কে পরিবর্তন করা যায় না। ওনারা কোথায় এখন? ওনারা তো দেশ থেকে ভাগতে পারবেন না, কারণ পাসপোর্ট সব সিল হয়ে গেছে। এখন বঙ্গোপসাগরে ঢুকতে হইব, আর নইলে ওই যে ওই পার্শ্ববর্তী যে তার জারজ বাপ আছে, তার জারজ বাপের দেশে ঢুকতে হবে। ওটাও বন্ধ, জারজ বাপ নেবে না। কারণ জারজগিরি করা যখন কোনো ছেলে হয় না, বাপ করে না, এটা আমার পোলা না, এটা আরেকজনের জারজ হয়েছে। এরা ওই জারজ সন্তান, বুঝছেন? এরা দেশের ভিতরে দেন, হিন্দুদের গাতায় বসে রয়েছে। খুঁজেন, বাইক করেন, তাই না বাইক করেন, বাইক করে পিটান। ওই ইয়ার মতো গাদ্দা থেকে যেমনি পিটাইছে, এমনি করে লাঠি দেখো, একটা করে পিটা দিবি, বেশি দিবি না, পিটান এদেরকে। আর জিজ্ঞেস করেন যে এই রায় তুই কেন দিছিলি? তুই না বলে জজ ছিলি? এই হচ্ছে ভাই আমার কথা। আমি অনেক দুঃখ থেকে কথা বলতেছি, যে এই লোকগুলি এখনো কাতরাচ্ছে, মরতেছে এখনো, চোখ নাই, পাও নাই, হাত নাই। এদের কথা চিন্তা করেন। আজকে আমার ভাই হইলে আমি কি করতাম? আজকে আমার বাপ হইলে আমি কি করতাম? আজকে আমার বোনের জামা হইলে আমি কি করতাম? আজকে আমার ভাগিনা হইলে আমি কি করতাম? আজকে আমার ভাতিজা হইলে আমি কি করতাম? কি ইলেকশন তো আসবে না, তুই আবার বইতে চুরি করতি না? ওই চুরির সুযোগ পাবি না, ওই চুরির সুযোগ আর নাই, ওই চুরির